আজকেও আমরা ফরাসি বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো ফরাসি বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা, যখন শুধু ফ্রান্স নয়, শুধু ইউরোপ নয়, সারা বিশ্বই একটি গণতান্ত্রিক সমাজের দিকে উত্তরণ করার সুযোগ পায়। সেই ইতিহাসের একটি অংশ হচ্ছে ফরাসি বিপ্লব উত্তর পরবর্তী নেপোলিয়ন বোনাপার্ট এবং তার শাসন আমল। আমরা আজকে এই রাজনৈতিক নেতা, এই সামরিক নেতা এবং ফরাসি বিপ্লবের নেতা, তার শাসন আমল সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলেই কি নেপোলিয়ন বোনাপার্টের কথা শুনেছো? আচ্ছা, তাহলে এতদিন তোমরা নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছো। আজকে চলো তো আগে আমরা দেখে নিই নেপোলিয়ন বোনাপার্টকে দেখতে কেমন। এই যে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বেটে খেটে একজন মানুষ, অথচ কি দুর্দান্ত প্রতাপশালী এই মানুষটি শুধু ফরাসি দেশেই নয়, সমগ্র ইউরোপে একজন রোমান্টিক রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তাকে আজও ধরা হয়ে থাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অদম্য স্পৃহার অধিকারী রাষ্ট্রনায়ক, যিনি কাজ 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 ছাড়া আর কিছু জানতেন না। এই ধরনের একজন মানুষ হিসাবে তাকে সকলে জানে। তাকে একজন অদম্য সেনাপতি হিসাবে সকলে জানে, যিনি কোনো যুদ্ধেই যেন পরাজয় মানেন না। এইরকমই একজন ব্যক্তিত্ব ছিলেন। এই ধরনের একজন ব্যক্তি সম্পর্কে সাধারণত মনে হয় তিনি বোধহয় অত্যন্ত রূঢ়, তিনি বোধহয় অত্যন্ত অমার্জনীয় ব্যক্তি ছিলেন, তিনি বোধহয় সকলের ধরা ছোঁয়ার বাইরের কোনো একজন ব্যক্তি ছিলেন। আসলে শুধু তাই নয়, নেপোলিয়ন বোনাপার্ট একজন রোমান্টিক ব্যক্তিও ছিলেন। তিনি প্রেম করেছিলেন ইতালিতে, এবং প্রেমের যিনি নায়িকা জোজেফিন, তিনি তার চেয়েও বয়সে বড় ছিলেন। তার সাথে তার যে প্রণয়, শেষ পর্যন্ত বিয়েতে তিনি পরিণত করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং তাকে আমরা শুধু যদি জেনারেল হিসাবে ভাবি, তাকে যদি আমরা একজন রূঢ় ব্যক্তি হিসাবে ভাবি, সেটি বোধহয় সবটা নয়। তার মধ্যে মানবিক অনেক গুণাবলী ছিল, তার মধ্যে ব্যক্তিত্ব যেমন ছিল, তার মেধা তেমন ছিল। তিনি ছিলেন আসলে একজন অসীম মেধাবী, দক্ষ, অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি ফ্রান্সকে পরিবর্তন করেছিলেন। সুতরাং সেই ব্যক্তিটি সম্পর্কে আজকে চলো আমরা আলোচনা করব। এই নেপোলিয়ন বোনাপার্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন এই ছোট্ট দ্বীপটিতে। যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে এই যে কর্সিকা, এই কর্সিকা দ্বীপটি হচ্ছে ইতালির পাশে অবস্থিত। এখন এই দ্বীপটি নেপোলিয়ন বোনাপার্ট 1769 সালে জন্মগ্রহণ করেছিলেন এই কর্সিকা দ্বীপে। তার পিতামাতার 13 সন্তান ছিল, তার মধ্যে 8 জন তারা জীবিত ছিলেন, বাকিরা মৃত্যুবরণ করেছিলেন। তিনি সেই সন্তানদের মধ্যে দ্বিতীয় ছিলেন। তিনি যখন জন্মগ্রহণ, তার ছোট ভাই যখন জন্মগ্রহণ করে তার আগেই তার পিতা মারা যায়। এখন পরিবারের অনেক বিপর্যয়, অভাব, অনটন ইত্যাদির মধ্যেই তার শৈশবকাল কেটেছিল। তারপরে তিনি সেখান থেকে ফ্রান্সের প্যারিতে চলে আসেন, সেখানে সামরিক স্কুলে লেখাপড়া করেছিলেন। তার অত্যন্ত প্রিয় বিষয় ছিল ইতিহাস, অঙ্ক, যেগুলো হয়তো তোমরা অনেকেই শুনলে ভয় পাও। ইতিহাসকে অনেকেই ভয় পায় যে অনেক সন তারিখ নাম ইত্যাদি মনে রাখতে হয়, এজন্য অনেক ছাত্ররা এটিকে ভয় করে। আবার গণিত, অঙ্ককে মনে করে এটি অত্যন্ত নিরস বিষয়। কিন্তু দেখো, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নায়কদের অধিকাংশই কিন্তু হয় ইতিহাস, অঙ্ক, এই সমস্ত বিষয়ের অসাধারণ ছাত্র ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট সেখানে লেখাপড়া করেছিলেন ফ্রান্সে, এবং তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন 17 বছর বয়সে। তারপর তিনি বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, এবং সেই বিপ্লবের সে কারণেই তাকে বলা হয়ে থাকে, নিজেই বলতেন আমি বিপ্লবের সন্তান।
অর্থাৎ বিপ্লবকে তিনি পছন্দ করেছিলেন। জ্যাকোবিন একটি পার্টি ছিল, ক্লাব ছিল, সেই ক্লাব থেকে একটা পার্টিতে রূপান্তরিত হয়েছিল। যারা বিপ্লবকে শ্রদ্ধা করতেন, যারা বিপ্লবকে জনগণের জীবনে প্রয়োগ ঘটানোর জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছিলেন, তিনি তাদের একজন সমর্থক ছিলেন এবং সে কারণে তিনি বিপ্লবের একজন সন্তান হিসেবে নিজেকে অভিহিত করেছিলেন। এবং সেই বিপ্লবেরই যখন খুব কঠিন সময়গুলো এসেছিল, যখন বিপ্লব নানা উত্থান পতনের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন তিনি এক সময়ে ইতালিতে সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে তিনি সাফল্য অর্জন করেছিলেন। এরপর তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে কিছু অভিযানে সাফল্য অর্জন করেছিলেন। তারপর তিনি মিশরে যে অভিযান, সেই অভিযানেও তিনি অংশগ্রহণ করেছিলেন। এই অভিযানগুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি ফরাসি জনগণের কাছে অত্যন্ত শক্তিশালী একজন সামরিক শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আর যখনই রাষ্ট্র ক্ষমতায় ফ্রান্সে যখন রাষ্ট্র ক্ষমতায় এই দুর্যোগ নেমে আসে, নেতৃত্বের অভাব লক্ষ্য করা হয়, যখন ফ্রান্সকে তখন নেতৃত্ব দেওয়ার মতন কেউ ছিলেন না বলে মানুষের কাছে অনুমিত হয়, তখনই তিনি কিন্তু মানুষের কাছে অপরিহার্য হয়ে ওঠেন। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে তিনি যখন ডাইরেক্টররা শাসন করেছিল, তখন ডাইরেক্টরদের যখন ব্যর্থতা, সেই ব্যর্থতার সুযোগেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। সেই জনপ্রিয়তা থেকেই তিনি 1799 সালে ফ্রান্সের কনসুল জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এটি 3 জনের শাসন, 3 জন কনসুলের মধ্যে তিনি হলেন প্রথম কনসুল জেনারেল এবং সেই প্রথম কনসুল হিসাবে তিনি সমস্ত আইন, সমস্ত ক্ষমতা ইত্যাদির প্রয়োগের অধিকারী হয়ে ওঠেন। এবং এর ফলে 3 সদস্য বিশিষ্ট যে কনসুল ব্যবস্থা 10 বছরের জন্য যে তখন এটাকে করা হয়েছিল, 99 সালে এটাকে বলা হয়েছিল 10 বছরের জন্য এটি নির্ধারিত হবে। কিন্তু আমরা দেখি যে কিছুদিন পরে, অর্থাৎ 1802 সালের দিকে তিনি একটি উপাধি, তিনি লিজিয়ন অফ অনার হিসাবে নিজেকে উপাধি প্রাপ্ত হন, যখন তাকে সমস্ত কনসালের সমস্ত ক্ষমতাগুলো তাকে দেওয়া হয়। এবং একই সময়ে তিনি নিজেকে ফ্রান্সের সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কনসালের যে ক্ষমতা, সেই ক্ষমতা আস্তে আস্তে তার হাতে চলে যায়। আমরা একটু পরেই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দেখব যে তিনি কনসাল জেনারেল হওয়ার পরে ফ্রান্সের যে শাসন ব্যবস্থাকে কিভাবে তিনি ঢেলে সাজিয়েছেন, এটা আমাদের একটু জানা দরকার। আমরা দেখব যে ফ্রান্সে তখন তিনি এই যে কনসুল ব্যবস্থা চালু হলো 99 সালে, সেই ব্যবস্থা থেকে 4টি আইনসভার সেখানে ব্যবস্থা করা হয়। একটি হলো কাউন্সিল অফ স্টেট, এটা রাষ্ট্রের সমস্ত আইন কানুনগুলো এখানে তৈরি করা হয়। আর ট্রিবিউনেট, যেটা হচ্ছে বিচারালয়, সেই বিচারালয়ের একটা ব্যবস্থা করা হয়। তারপরে লেজিসলেটিভ বডি, যেখানে সাংবিধানিক বিধানগুলো রচনা করা হয়, সেই বডিতে 300 জন ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হতেন। আরেকটা ছিল সিনেট, সিনেটের মাধ্যমে সেটি কার্যকর করা হতো 80 জন সদস্যের। এই ধরনের একটি আইন বা এটাকে আইনসভা, এগুলোকে আইনসভা হিসাবে ফ্রান্সে তিনি চালু করেন। এই সভার যারা নির্বাচিত হয়ে আসতেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হতো, তারা সকলেই মূলত নেপোলিয়ন বোনাপার্টের মনোনীত ব্যক্তি ছিলেন। তারা সকলেই তার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ফলে নেপোলিয়ন বোনাপার্ট যে এর আগে ফ্রান্সের
যে অবস্থাটি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল প্রশাসনিক ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, যেহেতু একটা দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল, ফলে তিনি পুরো ফ্রান্সটাকে প্রশাসনিকভাবে, অর্থনৈতিকভাবে, বিচার বিভাগীয় ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তিনি এটাকে ঢেলে সাজিয়েছিলেন। এবং ঢেলে সাজাতে গিয়েই তিনি সমস্ত ফ্রান্সে আগের যে সমস্ত নিয়ম কানুনগুলো ছিল, অর্থাৎ বিপ্লব পূর্ববর্তী, বিপ্লব পরবর্তী যে সমস্ত নিয়ম কানুনগুলো ছিল, সেই নিয়ম কানুনগুলোতে তিনি পরিবর্তন নিয়ে এসেছিলেন। যে কারণে বলা হয় যে নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একজন মহান সংস্কারক, এবং তার এই সংস্কার সম্পর্কে আমরা আলাদাভাবে আলোচনা করব। এবং সেখানে প্রায় 2280টির মতন ধারা, আইনের ধারা, তিনি স্থাপন করেছিলেন। এভাবে তিনি ফ্রান্সের যে বিচার ব্যবস্থা, ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা, ফ্রান্সের সামাজিক ব্যবস্থা, এমনকি পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যেও যে সমস্ত নিয়ম কানুনগুলো হওয়া দরকার ছিল, সেগুলো তিনি চালু করেছিলেন। ফলে ফ্রান্সের যে সংস্কারটা দরকার ছিল, বিপ্লবের ফলে মানুষ আশা করেছিল একটা বিরাট পরিবর্তন আসবে, কিন্তু যে আইনের ত্রুটি ছিল, আইন প্রণীত হয় নাই, আইনগুলো কার্যকর না হওয়াতে, এগুলোর বাস্তবায়ন না ঘটাতে যে কাঙ্ক্ষিত উন্নয়ন, কাঙ্ক্ষিত পরিবর্তন এবং ফ্রান্সের একটা যে বিরাট ইমেজ, সেটি এই নেপোলিয়ন বোনাপার্টের আগ পর্যন্ত ফ্রান্সে প্রতিষ্ঠিত হতে পারেনি। কারণ আমরা আগেই বলেছি যে সেখানে নানা রকম উত্থান পতন চলেছিল, যে কারণে ফ্রান্স একটা স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা পায়নি। এবং নেপোলিয়ন বোনাপার্ট যেটি করেছিলেন, তিনি তার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত মেধা দিয়ে, সমস্ত কর্ম দিয়ে ফ্রান্সকে ঢেলে সাজানোর জন্য আইন প্রণয়ন করেন, আইনের ব্যবস্থা করেন, সংস্কার করেন, সর্বক্ষেত্রে তিনি সংস্কার করেন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি নতুন ব্যবস্থা তৈরি করেন, এবং সমাজের মধ্যে যে সমস্ত বিরোধগুলো ছিল, সেই বিরোধগুলোকে তিনি প্রশমিত করার চেষ্টা করেন। এবং যে সমস্ত ব্যক্তি ফ্রান্সে বিপ্লবের পরে ফ্রান্স থেকে চলে গিয়েছিল, তিনি তাদের অনেককে আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ তাদের যে সম্পত্তি, তাদের যে বাড়িঘর, যেটি কনফিসকেট মানে দখল করা হয়েছিল, সেইগুলো তিনি ফেরত দিয়েছিলেন। এবং যার ফলে যারা অস্ট্রিয়া বা অন্যান্য দেশে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু সকলেই তখন আবার ফ্রান্সে ফিরে আসলেন। ফিরে আসার পর তিনি যোগ্যতা, মেধা, দক্ষতা বিবেচনা করে প্রত্যেকটা মানুষকে বিভিন্ন কাজে, বিভিন্ন ক্ষেত্রে তিনি এদেরকে ব্যবহার করেন। ফলে ফ্রান্সকে তিনি বলা যায় যে একটা আধুনিক শাসন। ফ্রান্সকে তিনি কতগুলো ডিপার্টমেন্টে ভাগ করে দেন, কতগুলো প্রায় 83টার মতো ডিপার্টমেন্ট মানে প্রদেশে ভাগ করে দেন, এবং প্রত্যেকটা প্রদেশের একজন করে সেখানে প্রিফেক্ট, আরেকজন তার সাব প্রিফেক্ট, এই ধরনের ব্যক্তিদেরকে তিনি সেখানে নিয়োগ দেন। এবং তারা সকলেই তার যে নিয়ম কানুন, আইন কানুন, এগুলো খুব কঠোরভাবে পালন করতেন। ফলে দেখা যাচ্ছে যে নেপোলিয়ন বোনাপার্ট একটা স্থিতিশীল অবস্থা ফ্রান্সের মধ্যে নিয়ে আসেন। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে অনেকগুলো সংস্কার নিয়ে আসেন, এবং ফ্রান্স ব্যাংক, স্টেট ব্যাংক অফ ফ্রান্স যেটাকে আমরা বলি, 1800 সালে তিনি প্রতিষ্ঠা করেন। এর ফলে কি হলো যে ফ্রান্সের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় প্রণোদনায় সম্প্রসারিত হওয়ার একটা সুযোগ ঘটলো। একটা রাষ্ট্রীয় ব্যাংক তিনি স্থাপন করে সেই যাত্রা তিনি শুরু করে দিলেন। এবং তিনি বিদেশের সঙ্গে, বিদেশের বিশেষ করে তার যে সমস্ত প্রতিদ্বন্দ্বী দেশ, এই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে ইংল্যান্ড হচ্ছে সবচেয়ে বেশি তার প্রতিদ্বন্দ্বী দেশ। সুতরাং ইংল্যান্ডের সঙ্গে তিনি কিভাবে নিজেকে সম্পৃক্ত করবেন, ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসাবে ফ্রান্সকে কিভাবে উন্নত করবেন, এটাও তিনি তখন নিয়মগুলো প্রতিষ্ঠা করেছিলেন। এভাবে দেখা যাচ্ছে যে এই 1802 সালের মধ্যে তিনি হয়ে উঠেছিলেন সকল মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক হিসেবে। যদিও তিনি এসেছেন সেনাবাহিনী থেকে, কিন্তু তিনি সেনাবাহিনী থেকে এসে তিনি ক্রমান্বয়ে রাষ্ট্রীয় কাজে নিজেকে এতখানি যুক্ত করেছিলেন যে নেপোলিয়ন বোনাপার্টকে
যারা খুব কাছে থেকে দেখেছেন তারা জানেন যে তিনি 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতে পারতেন এক নাগাড়ে, এবং তিনি অসংখ্য চিঠি লিখতেন নিজেই, সমস্ত রাষ্ট্রীয় সমস্ত কর্মকাণ্ড তিনি নিজের হাতে লিখতেন, যে কারণে এখনও বলা হয়ে থাকে যে নেপোলিয়ন বোনাপার্ট এত রাষ্ট্রীয় চিঠিপত্র লিখে গেছেন যেগুলোর ব্যবহার এখনও ঘটছে, মানে এইগুলো উদ্ধার করে এখনও সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। এবং তিনি যে কত চিঠি লিখেছেন, তিনি যে কত রাষ্ট্রীয় দলিল রচনা করে গেছেন নিজের হাতে, এটি খুব মানে বিস্ময়কর। একজন প্রতিভার মানুষ না হলে এত চিঠি কখন তিনি লিখলেন, এত কাজ কখন তিনি করলেন, এত কিছু তিনি কিভাবে ফ্রান্সের জন্য চিন্তা করেছিলেন। তারপরে তিনি আবার সেনাবাহিনীর প্রধানও ছিলেন, তিনি ফ্রান্সকে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, এবং ইউরোপের প্রত্যেকটি দেশের সঙ্গে ফ্রান্স তখন যুদ্ধে জড়িয়ে পড়ে, এবং সেই যুদ্ধগুলোতে তিনি ক্রমাগতভাবে জয়লাভ করে যাচ্ছিলেন, এবং এই জয় তিনি ধরে রেখেছিলেন 1812-13 সাল পর্যন্ত। 12 সাল পর্যন্ত বলা যায় যে তিনি ছিলেন সকলের কাছে এক ভীতির পাত্র হিসেবে হয়ে উঠেছিলেন, যে ইউরোপের অন্যান্য দেশ তার যে অভিযান, এই অভিযানগুলো সম্পর্কে আগে থেকে কোনো খবর পেলে তারা শঙ্কিত হয়ে পড়তেন, কারণ নেপোলিয়ন বোনাপার্ট নিজেই সেই সমস্ত অভিযানের নেতৃত্ব প্রদান করতেন। তার অভিযান চলেছিল পর্তুগাল, স্পেন, ওইদিকে ইতালি, আবার ওইদিকে জার্মান, সর্বশেষ রাশিয়া পর্যন্ত তিনি একের পর এক অভিযান পরিচালনা করেছিলেন। এবং তিনি ইউরোপের সমস্ত দেশগুলোতে তিনি যেই অভিযানগুলো পরিচালনা করেছিলেন, এটার মূল লক্ষ্যটা ছিল ইউরোপ থেকে যে রাজতান্ত্রিক ব্যবস্থা, তখন পর্যন্ত ইউরোপের অধিকাংশ দেশে রাজারা শাসন করত, সেই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করে ফরাসি বিপ্লব, যে ফরাসি দেশে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই ফরাসি বিপ্লবের আদলে এক ধরনের জনশাসন, জনগণের শাসন ইউরোপে প্রতিষ্ঠা করা, যে কারণে ইউরোপের অধিকাংশ দেশের মানুষের কাছে নেপোলিয়ন বোনাপার্ট এক অর্থে আশীর্বাদও ছিলেন, কারণ স্বৈরতান্ত্রিক শাসনগুলোকে, রাজতান্ত্রিক শাসনগুলোকে উচ্ছেদ করে সেখানে তিনি কিন্তু যে এক ধরনের জনশাসন তিনি চালু করার চেষ্টা করেছিলেন। ফলে নেপোলিয়ন বোনাপার্টের যে উত্থান, তার যে কর্মকাণ্ড, তার যে রাষ্ট্রশাসন, সমস্ত কিছুর মধ্যে একটা নতুনত্ব ছিল, অসাধারণত্ব ছিল, এবং এগুলোকে তিনি অতিক্রম করতে পেরেছিলেন। এবং এর ফলেই 1804 সালে তিনি নিজেকে সম্রাট হিসেবে অভিষিক্ত করেন। সেই সম্রাট হিসেবে অভিষিক্ত করার তখনকার নিয়ম ছিল যে পোপ, যিনি রোমের পোপ ছিলেন, সেই পোপ সেখানে আসতেন এবং তাকে সাধারণত তার মাথায় সেই মুকুট পরিধান করে দিতেন। নেপোলিয়ন বোনাপার্টের সেই অভিষেক অনুষ্ঠানে 6ষ্ঠ পিয়াস ছিলেন তখন পোপ, তিনি এসেছিলেন এবং সমস্ত অভিষেকের অনুষ্ঠানে তিনি পৌরোহিত্য করেছিলেন, কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট নিজেই নিজের মাথায় মুকুটটি পরিধান করেছিলেন, অর্থাৎ তিনি পোপের প্রতি ততটা অনুগত ছিলেন না, সেটি তিনি প্রমাণ করে দেন। সুতরাং এভাবে আমরা বুঝতে পারি নেপোলিয়ন বোনাপার্ট সকল শক্তি, সকল চিন্তা চেতনা, রাষ্ট্রচিন্তা ইত্যাদির দিক থেকে তখন অদ্বিতীয় হয়ে উঠছিলেন, এবং নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে তখন নিজেকে সম্রাট হিসাবে অভিষিক্ত করার মাধ্যমে ফরাসি বিপ্লবের যেই সমস্ত অঙ্গীকার, সেই অঙ্গীকার হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই তিনটিকে এককভাবে প্রতিষ্ঠিত করার জন্যে একটা শক্তিশালী ফ্রান্স, একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা, একটি শক্তিশালী শাসন ব্যবস্থা এবং সংস্কারপূর্ণ একটি ফরাসি দেশ, যেটি ইউরোপের অন্য দেশ থেকে অগ্রগামী হবে, সেই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা নেপোলিয়ন বোনাপার্ট তার সম্রাট জীবনের শুরু থেকেই ফ্রান্সে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছিলেন। এবং নেপোলিয়ন বোনাপার্ট
অবসান ঘটালেন, তার কনসুল ব্যবস্থার স্থাপন করলেন বা প্রবর্তন করলেন সম্রাটতন্ত্র, যেটি হয়তো আপাতত মনে হতে পারে ফরাসি বিপ্লবের এটি বিরোধী, কিন্তু তিনি বিপ্লবের আদর্শকে গ্রহণ করেছিলেন উন্নয়নের মাধ্যমে, উন্নতির মাধ্যমে, আধুনিকতার মাধ্যমে, এবং সেটি যোগ্য নেতৃত্ব দেওয়াই শুধু না, সেগুলোর সমস্ত কিছু তিনি নিজেই উদ্ভাবন করতেন। তিনি ছিলেন একজন ক্রিয়েটর, উদ্ভাবক, রাষ্ট্র রাজনীতির একজন উদ্ভাবক। ফ্রান্সকে তিনি ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে যেই উন্নয়নগুলো ঘটছিল না, সেগুলো তার কনসুলেট থেকে শুরু করে তার সম্রাট হওয়ার পরবর্তী যে যত বছর 14 সাল পর্যন্ত তিনি ফ্রান্সের ক্ষমতায় ছিলেন, অধিষ্ঠিত ছিলেন, এই সময়ের মধ্যে ফ্রান্সকে তিনি তার যেই ক্ষমতা, তার যে মেধা, তার যোগ্যতা, তার জ্ঞান, তার অভিজ্ঞান, তার যে সামরিক দক্ষতা, সমস্ত কিছু দিয়ে তিনি ফ্রান্সকে একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে গিয়েছেন। যে কারণে নেপোলিয়ন বোনাপার্ট আজও ফরাসি জাতি নয়, শুধু সারা বিশ্বের মানুষের কাছে একজন মহান রাষ্ট্রদ্রষ্টা এবং একজন মহান রাষ্ট্রস্রষ্টা, আধুনিক রাষ্ট্রস্রষ্টার একজন। সেই কারণেই নেপোলিয়ন বোনাপার্টকে শুধু জেনারেল নয়, একজন রাষ্ট্রনায়ক হিসাবে সকলেই আমরা স্মরণ করি। ইতিহাসে এখনও তিনি অদ্বিতীয় ব্যক্তি হিসাবে আছেন। তার উপরে অসংখ্য বই, অসংখ্য গবেষণা, অসংখ্য লেখালেখি হচ্ছে, এবং পৃথিবীর মানুষ গত 200 বছর ধরে তাকেই সম্মান করছেন আধুনিক ফরাসি দেশের রাষ্ট্রনায়ক হিসাবে। সুতরাং আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে নেপোলিয়ন বোনাপার্টের যে উত্থান এবং তার যে রাষ্ট্র বিনির্মাণ, এই সমস্ত ক্ষেত্রে তার যে ইনোভেটিভ, তার যে উদ্ভাবনী ক্ষমতা, সৃজনশীল ক্ষমতা, এইগুলোকে তিনি প্রশাসনের মাধ্যমে, এগুলোকে তিনি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে, এগুলো তিনি আইনের মাধ্যমে, এগুলো তিনি সামাজিক জীবনের মাধ্যমে, এইগুলো তিনি কূটনীতির মাধ্যমে, সর্বক্ষেত্রে তিনি, এমনকি যুদ্ধের ময়দানেও এইগুলোকে তিনি প্রয়োগ করেছিলেন, এবং একজন সফল রাষ্ট্রনায়ক, সফল সামরিক শাসক, সফল রাষ্ট্রদ্রষ্টা হিসাবে ফ্রান্সকে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। সে কারণেই নেপোলিয়ন বোনাপার্ট। আমরা তাকে এখনও স্মরণ করি। কেন? তার অনেক অমর উক্তি আছে। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। এই হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। তিনি ফ্রান্সকে আধুনিক শিক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এইভাবে সর্বক্ষেত্রেই একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে তিনি সম্রাট হয়েও, তিনি কনসুলেট হয়েও তিনি কিন্তু অদ্বিতীয়। তিনি কিন্তু যে পথে গিয়েছেন সেই পথটা মনে হয়েছিল অগণতান্ত্রিক, কিন্তু তিনি যা করেছেন তা ছিল ফরাসি দেশকে আধুনিক করার জন্য। সেই কারণে তাকে অনেকে বেনিভোলেন্ট বা একজন বলা যায় যে সফল রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে নেপোলিয়ন বোনাপার্টকে চিনতে পারলাম, জানতে পারলাম, শিখতে পারলাম। আমরা আশা করি পরবর্তী আলোচনাগুলোতেও তোমরা এই বিষয়গুলো আরও ভালো করে পড়বে, বইতে আছে, এবং আমার আজকের আলোচনা থেকে তোমরা যেটুকু পেয়েছো সেটা তোমাদের নেপোলিয়ন বোনাপার্টকে নয়, ফ্রান্সকে এবং তৎকালীন ইউরোপকে জানার জন্য অনেকখানি সহায়ক হবে। তোমাদেরকে ধন্যবাদ।